রহমান রহিম। সুপ্রিয় পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমি আজ তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার সিলেবাসের আওতাভুক্ত চতুর্থ অধ্যায়ের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আলোচনা করব। এই আলোচনায় প্রথমে বায়ুমণ্ডল সম্পর্কে একটু সাধারণ ধারণা দেব। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যে বায়ু আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে থাকে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। বর্ণনা সুবিধার্থে আমরা এই বায়ুমণ্ডলের, যেহেতু আমাদের আজকের বিষয়বস্তু আছে বায়ুমণ্ডলের স্তর, বর্ণনা সুবিধার্থে এই বায়ুমণ্ডলের স্তরকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমমণ্ডল এবং অন্যটি হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল বলতে আমরা ওই স্তরকে বুঝে থাকি যে স্তরে বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত, এই উপাদানগুলোর উপস্থিতি মোটামুটি একই রকম থাকে এবং বায়ুমণ্ডলের যে উপাদানগুলো দ্বারা গঠিত তার সবগুলোই প্রায় বিদ্যমান থাকে। এই জন্য এই স্তরটিকে সমমণ্ডল বলা হয়। পক্ষান্তরে বিষমমণ্ডল বলতে আমরা ওই স্তরকে বুঝি যে স্তরের একটি স্তর পের হয়ে অন্য আরেকটি স্তরের অর্থাৎ ভিন্নতা পরিলক্ষিত হয়, তাকে বিষমমণ্ডল বলে। তো আমরা বায়ুমণ্ডলের যে উপস্থিতি সেটা সাধারণত ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত এই বায়ুর উপস্থিতি আমরা পরিলক্ষিত করে থাকি। তো প্রথমত আমরা বায়ুমণ্ডলের যে স্তরটি আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সমমণ্ডল। সমমণ্ডলকে বোঝার সুবিধার্থে আমরা 5টি ভাগে ভাগ করি। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার নামে এই 5টি ভাগে ভাগ করা হয় এই সমমণ্ডলকে। তো ভূপৃষ্ঠের একেবারে কাছাকাছি যে স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় তাকে ট্রপোস্ফিয়ার বলে। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। জীবজগতের জন্য এর খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবের অস্তিত্ব টিকে থাকার জন্য এবং প্রাণীকুল এই স্তরেই সাধারণত তাদের জীবিকা এবং অন্যান্য সব কিছু এই স্তরের মাধ্যমেই করে থাকে। ট্রপোস্ফিয়ারের নিম্ন বায়ুমণ্ডলের প্রতি কিলোমিটার 6.4 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতি 1000 ফুটে 3.5 ডিগ্রি ফারেনহাইট হারে বায়ুর তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। এবং এই বায়ুমণ্ডলের যে ট্রপোস্ফিয়ারের যে শেষ সীমানা, এই ট্রপোস্ফিয়ারের এই শেষ সীমানার যে স্তরটি, এই স্তরটিকে সাধারণত ট্রোপোপোজ নামে উল্লেখ করা হয়ে থাকে। এরপরে যে দ্বিতীয় স্তরটি আছে সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এই স্তরের সীমা উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রোপোজ থেকে উপরের দিকে 20 কিলোমিটার বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় একই রকম থাকে। 20 কিলোমিটার পরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এই তাপমাত্রা বৃদ্ধি হার অব্যাহত থাকে। এই স্তরের কাছাকাছি যে স্তরটি আছে, এই স্তরের উপরের কাছাকাছি একটা স্তর আছে যাকে আমরা ওজোন স্তর বলে থাকি। এই ওজোন স্তরের কারণে পৃথিবীর যে প্রাণীকুল আছে এই প্রাণীকুল টিকে থাকে। ওজোন স্তর যদি না থাকতো পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। কেননা সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি যদি পৃথিবীর বুকে পড়ে যেত তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী অন্ধ হয়ে যেত এবং সমস্ত উদ্ভিদ প্রাণী সব ধ্বংস হয়ে যেত। এই জন্য মানুষের অস্তিত্ব এবং টিকে থাকার জন্য খুবই কষ্টসাধ্য হতো। এরপরে যে স্তরটি আছে সেই স্তরটির নাম হচ্ছে
সেই স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তর বা বায়ুমণ্ডলের তৃতীয় যে স্তরটি সেটা আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে যে স্তরটি থাকে সেইটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা সাধারণত চতুর্থ স্তরে হিসেবে ধরা হয়। মেসোফোজের পরে বায়ুমণ্ডলের তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে শুরু করে। এরপরে যে স্তরটি থাকে সেই স্তরটির নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তর এক্সোস্ফিয়ার নামে পরিচিত। থার্মোস্ফিয়ারের উপরের প্রায় 960 কিলোমিটার পর্যন্ত যে বায়ুর স্তর আছে তাকে এক্সোস্ফিয়ার বলা হয়। এরপরে যে স্তরটি আমরা পরিলক্ষিত করি সেটা আছে বিষমমণ্ডল, অর্থাৎ 960 কিলোমিটারের বাইরে যে স্তরটি আছে সেই স্তরটি আছে বিষমমণ্ডল। কারণ এই বিষমমণ্ডল এই জন্য বলা হয় বায়ুমণ্ডলের এই স্তরে সমমণ্ডলের ঊর্ধ্বে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার ঊর্ধ্ব থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে আমরা এই স্তরটিকে সাব্যস্ত করে থাকি। এই স্তরটা কি 4টে ভাগে ভাগ করা হয়। প্রথমত এই বিষমমণ্ডলকে 4টে ভাগে ভাগ করা হয়। প্রথমে আছে নাইট্রোজেন পারমাণবিক স্তর। যে স্তরে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ এখানে প্রত্যেকটি স্তর এক একটি উপাদান দ্বারা পরিচালিত হয়ে থাকে। যেমন নাইট্রোজেন স্তর, অর্থাৎ এই নাইট্রোজেন স্তরে বেশিরভাগ নাইট্রোজেন পারমাণবিক নাইট্রোজেনের আধিক্য বেশি থাকার কারণে এই স্তরকে নাইট্রোজেন পারমাণবিক স্তর বলা হয়। এরপরে যেটা আছে এই স্তরটি সাধারণত 200 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত ধরা হয়। এরপরে অক্সিজেন পারমাণবিক স্তর। নাইট্রোজেন পারমাণবিক স্তরের উপরে অর্থাৎ ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত যে স্তরটি সেই স্তরটির নাম হচ্ছে অক্সিজেন পারমাণবিক স্তর। এরপরে যে স্তরটি আমরা আলোচনা করব সেটা আছে হিলিয়াম স্তর। এই অক্সিজেন পারমাণবিক স্তরের ঊর্ধ্বে 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্ব পর্যন্ত যে স্তরটি ধরা হয় তাকে হিলিয়াম স্তর বলা হয়। কারণ এই স্তরে হিলিয়ামের আধিক্য থাকার কারণে এই স্তরটিকে হিলিয়াম স্তর বলা হয়। এরপরে যে স্তরটি আছে সেই স্তরটির নাম আছে হাইড্রোজেন স্তর। হিলিয়াম স্তরের উপর বায়ুমণ্ডলের সর্বোচ্চ যে স্তরটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত বলে একে হাইড্রোজেন স্তর বলা হয়। এই স্তরটি 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত। এই জন্য এই স্তরকে হাইড্রোজেন পারমাণবিক স্তর বলা হয়। কারণ এরপরে হাইড্রোজেন পরমাণু ঘনত্ব অসীম আকাশের পরমাণু সমান হয়ে থাকে। অতএব আজকের যা মূল আলোচ্য বিষয়টি ছিল বায়ুমণ্ডলের স্তর। এই বায়ুমণ্ডলের স্তরকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা সমমণ্ডল এবং বিষমমণ্ডল। সমমণ্ডলে বায়ুর উপাদানগুলো প্রায় সমান থাকে বলে একে সমমণ্ডল বলা হয়, এবং বিষমমণ্ডল যেখানে বায়ুমণ্ডলের স্তরগুলো সমতা বিরাজ করে না এই জন্য একে বিষমমণ্ডল বলা হয়। অতএব আজকের এই বায়ুমণ্ডলের স্তরের আলোচনা এখানে শেষ করছি। আশা করি সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভ কামনায়। খুদা হাফেজ।